বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন বিএনপির একনিষ্ঠ কর্মী হিসাবে দুইটা কথা বলতে চাই। যদি বিএনপি ইন কেস আগামী নির্বাচনে জয়লাভ না করে, আমরা চাই বিএনপি জয়লাভ করুক, একজন কর্মী হিসাবে চামু, দেশপ্রেমিক হিসাবে চাইব, আর এত বছর বিএনপি করছি ভবিষ্যতে করবো সেই হিসাবেও চাইব। প্রত্যেকটা দল নেতা কর্মী কিন্তু তার দলকে নির্বাচনে জিতবে এটি আসলে মনে করে, আর প্রত্যেকটা দলেরই কম বেশি সমর্থন থাকে, আর কিছু থাকে বাংলাদেশের নীরব জনগণ। এই জনগণগুলো হচ্ছে ওই যেটা কথা আছে না, ঝোপ বুঝে কূপ মারে, মানে আসলে কোন দিকে মানুষ যাচ্ছে ওই দিকে চিন্তা ভাবনা করে আর কি। কথাটা এই কারণে বললাম, যদি ইনকেস বিএনপি নির্বাচনে পরাজিত হয়, এটা কী কারণে হতে পারে? প্রথম কারণ হচ্ছে যারা আসলে বিএনপির নেতা হিসাবে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগের পক্ষে মায়াকান্না করছেন, রাজাকার খুনি মুজিবকে এখনও বঙ্গবন্ধু বলে মুখে ফেনা উঠায় ফালান, শেখ হাসিনার জন্য মায়াকান্না করেন, শেখ হাসিনা কোনো দোষারোপ করেন না, এটা হচ্ছে আপনি একজন বিএনপি নেতা বা নির্বাচনে একজন মনোনীত প্রার্থী হবেন, আওয়ামী লীগের ভোটটা টানার জন্য আপনারা বলতেছেন। কিন্তু আপনার বোঝা উচিত, আপনি যে দল করেন সেই দলের যে প্রধান ছিলেন সাবেক কিছুদিন পর্যন্ত বেগম খালেদা জিয়া, মানে মাদার অফ ডেমোক্রেসি যাকে আমরা বলি, তার এই অপমৃত্যুর জন্য কিন্তু সেই আওয়ামী লীগই দায়ী। এই খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর হয়রানি করছে। এই তারেক রহমানকে নির্বাসিত রাখছেন এবং বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন হত্যা পঙ্গু করছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলা দিয়া বাড়িঘর ছাড়া করছে সেই আওয়ামী লীগ। এখন আপনি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগের সপক্ষে প্রকাশ্যে যখন এই কথাগুলি বলেন, আপনার মনে হচ্ছে আপনি নির্বাচনে পাশ করবেন, কিন্তু সাধারণ জনগণ, সাধারণ কর্মীরা কিন্তু আপনার থেকে সরে যাচ্ছে, এটা আপনার বোঝা উচিত। দ্বিতীয়ত, শহীদ ওসমান হাদি, এই যে তরুণ একটা ছেলে, সে তো ভারত বিরোধী কথা বলছে, সে তো জনগণের পক্ষে কথা বলছে, ন্যায় অধিকারের কথা বলছে, সে তো বিএনপির বদনাম বলে নাই, তাই না? তো এই যে একটা ছেলের এই যে হত্যা হইল, এই হত্যার ব্যাপারে কিন্তু মানে আমার যেটা দেখলাম, আমি যেটা মনে করলাম আর কি, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে, বিএনপি বা অন্য কোনো দল জোরালোভাবে বিচার, সঠিক বিচারটা চায়, এটা কিন্তু প্রকাশ করে না এখন পর্যন্ত। তো এমন একটা ছেলেকে যে হত্যা করা হইল, যে ছেলেটা দেশের জনগণের জন্য কথা বললো, ভারত বিরোধী কথা বললো। মানুষ তো রাজনীতি করে জনগণের পক্ষের জন্য, জনগণের ন্যায়নীতির জন্য রাজনীতি করে, তাই না? ধোঁকাবাজির জন্য রাজনীতি করে না, তাই না? তো এমন একটা ছেলে, এমন একটা বিপ্লবীর ছেলে আজকে হারিয়ে গেল আমাদের মাঝ থেকে, জাতির একটা সম্পদ হারিয়ে গেল, আমার যেটা মনে হয় আর কি। হ্যাঁ, তো তার বিচারটা চাওয়া কি দলমত নির্বিশেষে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে, নেতা হিসেবে আমাদের সবার কি এটা চাওয়া উচিত ছিল না? কিন্তু আমরা সেটা চাইলাম না। কেন চাইলাম না? কারণ এরকম বিপ্লবী জন্ম হইলে চোররা চুরি করতে পারবে না, বাটপাররা বাটপারি করতে পারবে না, ঠিক আছে? তো যদি বিএনপি কেস ক্ষমতায় আসতে না পারে, তো বিএনপির এইগুলো হচ্ছে মূল একটা কারণ হতে পারে। আমি যখন ফেসবুকে যখন প্রথম থেকে হাসিনার বিরুদ্ধে কথা বলতাম, খুনি হাসিনার বিরুদ্ধে, রাজাকার খুনি মুজিব বলতাম, কারণ তারেক ভাই একটা বক্তব্য বলছিল 71-এর মুক্তিযুদ্ধের সম্পর্কে অনেক বই পড়ার পরে শেখ মুজিবকে তারেক সাহেব নিজে বলছিল রাজাকার মুজিব। আমি তারপর থেকে খুনি মুজিব বলতাম। বিএনপির অনেক নেতা বলতেন না, পদ পদবি থাকা অবস্থায় বলতেন না, কিন্তু আমরা কর্মী হিসেবে বলতাম, বছর পর বছর বলে আসছি। তখন আমাদের একটা লেখার মধ্যে কমেন্টস করার সাহস ছিল না অনেক বিএনপির বড় বড় নেতারও। হ্যাঁ, আজকে হাসিনা পতনের পরে আজকে আমাদেরকে কিন্তু বিএনপি চিনে না, বা দালালরা চিনে না, ঠিক আছে? আচ্ছা, দালালদের পায়চারায় মুখে মুখে বিএনপি ফেনা উঠে গেছে, আবার যখন বক্তব্য দিতে যায় রাজপথে ভোটের জন্য, তখন আবার আওয়ামী লীগের জন্য মায়াকান্না করে। এই দালাল দায়িত্ব বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করছে। এই দালাল দায়িত্ব তারেক রহমানকে 17 বছর কারাবন্দি রাখছিল, তাই না? এই দালালরা বিএনপিকে ক্ষমতায় আনবে, কীভাবে আনবে? ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, আসার পরে যদি এই দালালদের কারণে, লুটপাটের কারণে, চুরির কারণে, বাটপাড়ির কারণে, ঠিক আছে, হাসিনার মতন ধরে নিয়ে যায়, তা আওয়ামী লীগ তো ভারতে পলাইছে, বিএনপি পলাইবে কোথায়? এই জিনিসটা বিএনপির সুশীল দেশপ্রেমী নেতাদের বোঝা উচিত। আর ভাইয়া তারেক রহমান যদি মনে করেন যে বাংলাদেশে পরিবর্তন করবেন, আপনাকে আরো শক্তিশালী হতে হবে, আরো শক্ত হতে হবে, মনের দিক থেকে আরো বিচক্ষণ হতে হবে। আপনাকে চিনতে হবে কোনটা দালাল,
কোনটা দেশের শত্রু, কোনটা জাতির শত্রু? কে আপনার নাম, আপনার দলের নাম বিক্রি করে ধান্দাবাজি করে? আপনি অনেক বছর প্রবাসে ছিলেন, একটা মাল্টিপল কান্ট্রিতে ছিলেন, সে দেশের মানুষের জীবনযাত্রা সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে। আমি মনে করি বর্তমান বাংলাদেশে আপনার চেয়ে ভালো অভিজ্ঞতা কোনো নেতার নাই। আপনি ইচ্ছে করলে বাংলাদেশ চেঞ্জ করতে পারেন, সেজন্য আপনাকে আরো অনেক স্ট্রং হতে হবে। যে দলের দালাল, দেশদ্রোহী, যে আওয়ামী লীগের চামচা, তাকে আপনার দল থেকে বের করতে দিতে হবে। কারণ জনগণ ভোট দেবে বিএনপিকে, নেতাকে না। কিন্তু মনে রেখেন, তাহলে আপনি আপনার বিএনপি বিক্রি করে যে নেতা এমপি হয়, আপনি সৎ নেতাকে নির্বাচিত করেন, আপনার সৎ নেতাকে মনোনীত করেন, তাহলে আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসাবে, আগামী বাংলাদেশের একজন দুর্দর্শ নেতা হিসেবে জনগণ আপনাকে সম্মান করবে। যে সম্মান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে করেছে এই দেশের জনগণ, যে সম্মান এদেশের জনগণ করেছে আপনার মাকে, যে সম্মান করেছে আপনাকে, এই সম্মান আপনার বজায় রাখার জন্য, অব্যাহত রাখার জন্য আপনার দলের ভিতরে ভারতপন্থী, আমলিকপন্থী দালালদেরকে আস্তে আস্তে ছাঁটাই করতে হবে। কীভাবে করবেন আপনি সেটা জানার ইচ্ছা করলে, আমরা আগামীতে ক্লিন ঢাকা শহর চাই। ঢাকা শহরের যে ময়লা আবর্জনা, এ বিষয়ে আরেকদিন কথা বলবো আর কি। ঠিক আছে, ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। তিনি ছিলেন একাধিকবার নির্বাচিত প্রধানমন্ত্রী, একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সময়ের অংশীজন এবং বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। বিশ্ব ইতিহাসে আমরা দেখেছি, যখন কোনো রাষ্ট্রনেত্রী বিদায় নেন, তখন তাকে স্মরণ করা হয় ক্ষমতাধর হিসাবে নয়, বরং তার সময়, ভূমিকা ও ত্যাগের আলোকে। বেগম খালেদার জীবন সেই ধরনের এক দীর্ঘ ও কঠিন যাত্রা। রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি তিনি বহন করেছেন ব্যক্তিগত বেদনা, নিঃসঙ্গতা ও সীমাহীন ত্যাগ। তিনি ছিলেন ধীরচেতা, সংযত ও আত্মমর্যাদাশীল। কঠিন সময়েও তিনি নিজের অবস্থান থেকে বিচ্যুত হননি। আমরা জানি তিনি দীর্ঘদিন প্রতিহিংসামূলক মামলায় কারাবন্দী ছিলেন। সেই কারাবাস ছিল শুধু একজন ব্যক্তির নয়, তা ছিল একটি গণতান্ত্রিক সময়ের এক গভীর ও বেদনাদায়ক অধ্যায়। তবু কারামুক্তির পর তার উচ্চারণে আমরা শুনেছি ঘৃণার ভাষা নয়, প্রতিশোধের আহ্বান নয়, বরং শান্তি ও সহাবস্থানের বার্তা। তিনি বলেছিলেন,